তো আজকে আমাদের রিমোটলিটি হচ্ছে 4 নম্বর পার্টি ক্লাস। আজকেও বেশ কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আছে। সো আমরা ইম্পর্টেন্ট টপিক কিভাবে বলে নিই কোনটা কোনটা আছে। ফার্স্ট হচ্ছে রিমোটেড আর্থ্রাইটিস, দেন হচ্ছে অ্যাক্সিয়াল স্পন্ডালোআর্থ্রাইটিস, এর মধ্যে আবার আছে রিঅ্যাক্টিভ এন্ড সোরিয়াটিক আর্থ্রাইটিস। এখন একটা বক্স আছে, এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট হচ্ছে রিমোটেড আর্থ্রাইটিস। তাহলে এটা হচ্ছে একটা ক্রনিক ডিজিজ। ইউজুয়ালি পেশেন্ট টেস্ট থাকে, সামটাইমস ফিজিশিয়ান থাকে, যখন একটা প্রেজেন্টেশনে রোগী আসে। এই রোগগুলোর ক্ষেত্রে স্ট্রং অ্যাসোসিয়েশন থাকে এই সেলের রিজনের সাথে। পরীক্ষা অনেক সময় কোর্স থাকে এই সেলের ডিআর ডি1, এটার সাথে স্ট্রংলি অ্যাসোসিয়েটেড থাকে। আমার 24 একটা কোশ্চেন আসছিল প্যাথোফিজিওলজি থেকে। জয়েন্ট মার্জিনে ইনফ্রাম সাইনোগ্রাম থাকে, প্যানাস বলা হয়। এটা কি করে? জয়েন্ট ইরেশন করতে পারে। তাহলে পরীক্ষা কোশ্চেন আসছিল হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কজেস জয়েন্ট ইরেশন ইন রিউমাটয়েড আর্থ্রাইটিস। ক্লিনিক্যাল ফিচার্স, তাহলে আমরা আগের দিন ক্লাসে ডিসকাস করছিলাম রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রেজেন্ট করে কি নিয়ে? সিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস নিয়ে। এই পলিআর্থ্রাইটিসের মধ্যে স্মল জয়েন্ট এবং লার্জ জয়েন্ট বোথ ইনভলভমেন্ট হবে। আপার লিম, লোয়ার লিম দুইটা ইনভলভমেন্ট হবে। আর সামটাইমস স্পাইন ইনভলভমেন্ট হতে পারে। আর এর সাথে কিছু এক্সট্রা আর্টিকুলার ফিচার থাকতে পারে। আর টিপিক্যাল প্রেজেন্টেশন কি বলতেছে? পেইন, জয়েন্ট swelling and stiffness affecting small joints of hand, hips and wrists in a symmetrical fashion. তাহলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে প্রেজেন্টেশন হবে সিমেট্রিক্যাল। আর হিস্ট্রি থাকবে ক্রনিক হিস্ট্রি, এর সাথে লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট থাকতে পারে। এর পাশে আমরা সবাই জানি রিউমাটয়েড আর্থ্রাইটিসে যদি লং টার্ম আনকন্ট্রোল থাকে তাহলে কিছু ডিফর্মিটি হতে পারে। এই ডিফর্মিটি গুলো একটু দেখে নেবেন কি কি আছে। এর পাশে কি কি এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন থাকতে পারে, তাহলে এগুলাও মুখস্থ করতে হবে, এখানে তো বোঝার কিছু নেই। এখানে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে হেমাটোলজিক্যাল ফাইন্ডিংস। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসে পেশেন্টদের অ্যানিমিক থাকে, ডিসপ্লেজিয়া থাকতে পারে, থ্রম্বোসাইটোসিস থাকতে পারে। তাহলে থ্রম্বোসাইটোসিসটা ইম্পর্টেন্ট, একটু পরে আমরা বলতেছি কেন ইম্পর্টেন্ট। পেশেন্ট গুলো ওগুলোর ম্যানিফেস্টেশনের মধ্যে থাকে এপিস্ক্লেরাইটিস, স্ক্লেরাইটিস, স্ক্লেরোমালাইসিয়া, হচ্ছে কেরাটোকনজাইটিস সিকা। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসে ইউজুয়ালি ইউভাইটিস থাকে না, এটা একটু মনে রাখতে হবে। স্কিন ম্যানিফেস্টেশনের মধ্যে পেশেন্টের পায়োডার্মা গ্যাংগ্রিওসিস থাকতে পারে। তাহলে পায়োডার্মা গ্যাংগ্রিওসিস সিনারিও পরীক্ষায় আসে, আন্ডারলাইন কজ কি কি আছে এগুলো একটু মুখস্থ করতে হবে। এবার কি স্পাইনাল কর্ড কমপ্লিশন। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে পেশেন্ট গুলো অনেক সময় স্পাইনাল কর্ড কমপ্লিশন প্রেজেন্ট করতে পারে। এর মধ্যে সবথেকে সিরিয়াস যেটা সেটা হচ্ছে অ্যাটলান্টো এক্সিয়াল সাবডাকশন। এটা কেন হয়? ডিউ টু ইরোশন অফ ট্রান্সভার্স লিগামেন্ট পোস্টেরিয়র টু রুমেটয়েড পেগ। তাহলে সার্ভাইকাল 1 এবং সার্ভাইকাল 2 ভার্টিব্রা যেখানে, এখানে যদি সাবডাকশন হয় তাহলে কি হবে? ব্রেন স্টেম কম্প্রেশন হতে পারে এবং পেশেন্টের সাডেন ডেথ হতে পারে। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট যদি মাইনর ট্রমা বা মাইনর ম্যানিপুলেশন বা নেক মুভমেন্টের কারণে যদি পেশেন্ট সাডেন ডেথ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কনসিডার করবো হচ্ছে অ্যাটলান্টো এক্সিয়াল সাবডাকশন। এই পেশেন্ট গুলোকে থাকতে পারে হসপিটাল হেডেক থাকতে পারে। আর যদি কোনো পেশেন্ট কমপ্লেন করে প্যারালাইসিস বা ইলেকট্রিক শক লাইক ফিচার্স না, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে স্পাইনাল কমপ্লিশনটা মাথায় রাখতে হবে। এই পেশেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্ট হচ্ছে আর্জেন্ট নিউরোসার্জিক্যাল রেফার। আদার্স কমপ্লিকেশনস এর মধ্যে পেশেন্টের অ্যামাইলোইডস থাকতে পারে। আমরা জানি কোনো যে কোনো ক্রনিক ইনফ্লামেশনে অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হয়, যেটাকে বলা হয় অ্যামাইলোইডোসিস। তাহলে অ্যামাইলোইডোসিসের কয়েকটা টাইপ আছে। এর মধ্যে একটা হচ্ছে যেগুলোতে ক্রনিক ইনফ্লামেশন সেখানে। তাহলে অ্যামাইলোইডোসিস পেশেন্টগুলো কি প্রেজেন্ট করতে পারে? নেফ্রোটিক সিনড্রোম প্রেজেন্ট করতে পারে, কার্পেল টানেল সিনড্রোম প্রেজেন্ট করতে পারে। তাহলে কোনো রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট যদি নেফ্রোটিক সিনড্রোম প্রেজেন্ট করে, তাহলে সেক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস হচ্ছে অ্যামাইলোইডোসিস ডিউ টু ক্রনিক ইনফ্লামেটরি রিউমাটয়েড আর্থ্রাইটিস। এছাড়া পেশেন্টে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, যেহেতু এটা একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ।
সো অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ হতে পারে, সেক্ষেত্রে আমরা নর্মোক্রমিক নর্মোসাইটিক অ্যানিমিয়া বলবো। এছাড়া পেশেন্টগুলো যদি দীর্ঘদিন এনএসএডি খায়, সেক্ষেত্রে এনএসএড ইনডিউস জিআই ব্লিডিং হতে পারে, সেক্ষেত্রে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হতে পারে। আর একটা কি পাইতে পারে, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা কমনলি ইউজ করি মিথোট্রিক্সেট। তাহলে মিথোট্রিক্সেট কি করে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া করে। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা মাইক্রোসাইটিক, নর্মোসাইটিক, ম্যাক্রোসাইটিক তিন ধরনের অ্যানিমে পাইতে পারি। রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টের ক্ষেত্রে লিম্ফেডিনোপ্যাথি থাকতে পারে। তবে কোনো পেশেন্টের যদি পারসিস্টেন্ট লিম্ফেডিনোপ্যাথি থাকে, তাহলে সেক্ষেত্রে লিম্ফোমা আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ লং স্ট্যান্ডিং রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টের ক্ষেত্রে লিম্ফোমা রিস্কটা বেশি থাকে। এরপর সেই ইনভেস্টিগেশন, তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা ইউজুয়ালি ক্লিনিক্যাল ডায়াগনোসিস করি। ক্লিনিক্যাল কিছু ক্রাইটেরিয়া আছে, একটা বক্স আছে, এখানে আমরা দেখি কোন কোন জয়েন্ট ইনভলভমেন্ট হয়েছে, পেশেন্টের ডিউরেশন অফ সিমটমস, সিওলজিক্যাল মার্কার দেখে, আর হচ্ছে অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্ট দেখে। তাহলে এগুলো স্কোরিং আছে, এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট জানলে হবে যে স্কোর যদি 6 বা 6 এর বেশি হয়, তাহলে সেটা ইন্ডিকেট করে ডেফিনেটলি রিউমাটয়েড আর্থ্রাইটিস। অনেক সময় স্যার জিজ্ঞেস করে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা ইনভেস্টিগেশন না করে ডায়াগনোস করতে পারি কিনা। তাহলে এটা আমরা ক্লিনিক্যালি ডায়াগনোস করতে পারি। এখানে যদি একটু খেয়াল করেন, মোর দেন 10 জয়েন্টস ইনভলভমেন্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে স্কোর হচ্ছে 5। আর ডিউরেশন যদি 6 উইকস এর বেশি হয়, তাহলে স্কোর 1। তাহলে কোনো পেশেন্টের যদি আমরা জয়েন্ট ইনভলভমেন্ট 10 এর বেশি পাই, আর যদি ডিউরেশন আমরা দেখি 6 সপ্তাহের বেশি আছে, তাহলে তো স্কোর হবে 5 আর 6। তাহলে সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি রিউমাটয়েড ডায়াগনোস করতে পারবো। তাহলে এটা ইনভেস্টিগেশন বাদেও রিউমাটয়েড ক্লিনিক্যালি বেড সাইডে ডায়াগনোস করা পসিবল। এটা অনেক স্যার জিজ্ঞেস করে। আর ইনভেস্টিগেশন যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা ইএসআসিআর বেশি পাবো। কনফার্ম করার জন্য আমরা অনেক সময় অ্যান্টি-সিসিপি অ্যান্টিবডি দেখতে পারি। আর রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা অ্যান্টিবডি দেখা যাচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর দেখায়। তাহলে বেশি স্পেসিফিক হচ্ছে অ্যান্টি-সিসিপি। অ্যান্টি-সিসিপি একটা সিগনিফিকেন্ট হচ্ছে অনেক সময় কোনো পেশেন্টের দেখা যাচ্ছে কোনো সিমটমস আসার আগেও অ্যান্টি-সিসিপি পজিটিভ পাইতে পারি আমরা। এবার রিউমাটয়েড আর্থ্রাইটিসের ডিজিজ অ্যাক্টিভিটি এবং ট্রিটমেন্ট রেসপন্স দেখার জন্য এবং আমরা বায়োলজি থেরাপি দিব কিনা এটা দেখার জন্য আমরা করি ডাস TS28 স্কোরিং, ডিজিজ অ্যাক্টিভিটি স্কোর অফ 28 জয়েন্টস। এটাকে বলা হয় ডাস 28 স্কোরিং। এই স্কোরিং করে আমরা কি দেখি রিউমাটয়েড ডিজিজ অ্যাক্টিভিটি কেমন আছে, ট্রিটমেন্টে রেসপন্স করতেছে কিনা, আমাদের ট্রিটমেন্ট শেষ করে বায়োলজিক থেরাপি দেওয়া লাগবে কিনা। এটা হচ্ছে ফেরিটি সিনড্রোম। তাহলে ফেরিটি সিনড্রোম হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা কমপ্লিকেশন। কিছু রিস্ক ফ্যাক্টর আছে, তাহলে ইউজুয়ালি বয়স্ক রোগীদের ক্ষেত্রে বেশি, তাদের ক্ষেত্রে লং স্ট্যান্ডিং রিউমাটয়েড এবং সেরো পজিটিভ থাকে, তাদের ক্ষেত্রে এটা রিস্ক বেশি। প্রেজেন্টেশন করে কিভাবে, রিউমাটয়েড যে প্রেজেন্টেশন ওগুলো থাকবে, এর সাথে ইম্পর্টেন্ট হচ্ছে এই পেশেন্টগুলো স্প্লেনোমেগালি থাকতে পারে। আর রিউমাটয়েড যে লিম্ফেডিনোপ্যাথি থাকে, এখানে লিম্ফেডিনোপ্যাথি থাকতে পারে, স্কিন পিগমেন্টেশন থাকে। ল্যাবরেটরি ফাইন্ডিংস আমরা কি পাবো, অ্যানিমিয়া পাইতে পারি, নিউট্রোপিনিয়া পাইতে পারি, থ্রোম্বোসাইটোপেনিয়া পাইতে পারি। তাহলে একটু আগে আমরা দেখছিলাম যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে হেমাটোলজিক্যাল ফাইন্ডিংস ছিল ইওসিনোফিলিয়া, থ্রোম্বোসাইটোসিস। বুঝতে পেরেছেন, ইওসিনোফিলিয়া, থ্রোম্বোসাইটোসিস। আর থিয়েটার সিন্ড্রোম আমরা কি পাইতেছি, নিউট্রোপিনিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া। তাহলে কোন একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট, তার লম্বা সময় ধরে ডিজিজটা রয়েছে, সাথে অ্যান্টিসিসি বা রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ, এই পেশেন্টটা যদি স্প্লেনোমেগালি এবং লিম্ফেডিনোপ্যাথি প্রেজেন্ট করে, আর সিবিসি তে আমাদের দেখি থ্রোম্বোসাইটোপেনিয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ডায়াগনোস হবে থিয়েটার সিন্ড্রোম। তাহলে এই কোশ্চেনটা জুলাই 22 আসছিল। তাহলে থ্রোম্বোসাইট কাউন্ট এবং স্প্লেনোমেগালি, এই দুটো যদি আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টে পাই, সেক্ষেত্রে আমাদের থিয়েটার সিন্ড্রোমটা মাথায় রাখতে হবে। এর পাশে ম্যানেজমেন্ট, তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস যে কোনো পেশেন্ট ডায়াগনোস হলে আমরা তাদেরকে ক্লাসিক্যাল ডিএমআরডি তে ট্রিটমেন্ট করি, ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগস। যখন একটা পেশেন্ট ফার্স্ট টাইম ডায়াগনোস হয়, তখন আমরা ইউজুয়ালি তিনটে ড্রাগ প্রেসক্রাইব করি রোগীদেরকে। একটা হচ্ছে প্রেডনিজোলোন, মিথোট্রিক্সেট, আর একটা হচ্ছে ফলিক অ্যাসিড। তাহলে ডোজ আমাদের জন্য পরীক্ষা লাগবে না, প্র্যাকটিক্যালি লাগে। তাহলে আমরা ইউজুয়ালি টিপিক্যাল যে ডোজ সেটা হচ্ছে স্টার্ট শুরু করি 30 মিলিগ্রাম ডেইলি দিয়ে। এরপর 2 সপ্তাহ, প্রতি 2 সপ্তাহে 5 মিলিগ্রাম করে কমে
12 সপ্তাহের মধ্যে আমরা স্টেরয়েডটা উইথড্রল করি। আর নিশাটিসিটির ক্ষেত্রে ইউজুয়ালি আমরা 15 মিলিগ্রাম দিয়ে শুরু করি উইকলি, এরপরে উইকলি আমরা বাড়িতে বাড়িতে ম্যাক্সিমাম 25 মিলিগ্রাম দিতে পারি। আর নিশাটিসির সাথে অলওয়েজ ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিতে হবে। কোনো পেশেন্টের যদি মিথোট্রিক্সের রেসপন্স না করে তাহলে সেক্ষেত্রে আমরা সালফাসালাজিন এবং হাইড্রোক্সিক্লোরোকুইন অ্যাড করতে পারি। আর যদি দেখি এগুলোতে কোনো কিছু ক্ষেত্রে রেসপন্স করতেছে না, তাহলে সেক্ষেত্রে আমরা দিব বায়োলজি থেরাপি অথবা টার্গেটেড সিনথেটিক ইএমআরডি থেরাপি। এর মধ্যে কমন যেটা ইউজ হয় সেটা হচ্ছে অ্যান্টিজেনিক আলফা থেরাপি। তাহলে আমরা ফার্স্ট ক্লাসে অ্যান্টিটিএনএফ আলফা কিছু এক্সাম্পল করছিলাম, যেগুলোর নাম একটু দেখা লাগবে। আর এই যে পেশেন্টের রেসপন্স করতেছে কিনা এবং এই বায়োলজি দিব কিনা, এটা আমরা দেখি ডাস ডাস 28 স্কোরিং দেখে। অনলাইন স্কোর পাওয়া যায়, অনলাইন স্কোরিং ক্যালকুলেটর পাওয়া যায়, এগুলোতে পয়েন্ট গুলো বসালে আমরা দেখবো স্কোরিং কত আছে না আছে, ওইটার ভিত্তিতে আমরা এই বায়োলজি চয়েস করবো। স্কোরিং পরীক্ষার আসে না, তার নামটা মনে রাখলে হবে। পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস ইন প্রেগন্যান্সি। তাহলে রিউমাটয়েড সাথে ড্রাগ ইউজ করি, এর মধ্যে একটা আছে মিথোট্রিক্সের। তাহলে কোনো পেশেন্টে যদি কনসিভ করতে চাই ফিমেল পেশেন্ট, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে 3 মাস আগে মিথোট্রিক্সের ড্রপ বন্ধ করে দিতে হবে। আর যদি কোনো পেশেন্ট লেফট পেয়ে থাকে তাহলে সেটা মিনিমাম 24 মান্থস বিফোর বন্ধ করতে হবে। প্রেগনেন্সির ক্ষেত্রে আমাদের সব চয়েস হবে প্যারাসিটামল। আর এনএসআইডি অথবা সিলেক্টিভ কস্টলি ইনহিবিটর যেগুলো, সেগুলো আমরা আপ টু 20 পর্যন্ত ইউজ করতে পারি, এরপরে ইউজ করা যাবে না। স্টেরয়েডটা প্রেগনেন্সিতে আছে, সো কোনো পেশেন্ট যদি প্রেগনেন্সিতে ডিজিজ ফ্লেয়ার আপ করে সেক্ষেত্রে আমরা স্টেরয়েড ইউজ করতে পারবো। তাহলে প্রেগনেন্সিতে কোনটা সেফ আর কোনটা কন্ট্রাইন্ডিকেটেড, এটা পরীক্ষার জন্য খুবই হট টপিক। তাহলে আমাদের প্রেগনেন্সিতে সেফ আছে সালফাসালাজাইন, হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজাথ্রোপিন, আর একটা আছে অ্যান্টিজেনিক আলফা বায়োলিস। এগুলো প্রেগনেন্সিতে সেফ। তাহলে এটা জানাই 24 হচ্ছে এমসিকিউ আসছিল। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ড্রাগস আর সেফ ফর ট্রিটিং নিউমোথেরাপিস ইন প্রেগনেন্সি। তাহলে কোনগুলো সেফ এটা জানলে আমাদের কোনগুলো কন্ট্রাইন্ডিকেটেড সেটা জানা লাগবে। তাহলে মিথোট্রিক্সের, ডেফলোনামাইড, সাইক্লোফসফামিড আর মাইক্রোফেনলেট মোফেটিভ, এই ড্রাগগুলো প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে এটা মুখস্থ করতে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আর যদি কেউ চান তাহলে জাস্ট কোনগুলো কন্ট্রাইন্ডিকেটেড এটা পড়ে রাখতে পারেন, যদি খুব একটা পরীক্ষা আসে না। এর পাশে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, এটা খুব একটা দরকার হয় না। এটা ইউজুয়ালি হয় হচ্ছে ইয়ং পেশেন্টদের আপ টু 16 ইয়ার্স। প্রেজেন্টেশন কয়েকভাবে হইতে পারে, মনোআর্থ্রাইটিস হইতে পারে, অলিগো আর্থ্রাইটিস হইতে পারে, তারপর পলিআর্টিকুলার জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস হইতে পারে। আর যেটা পরীক্ষা আসতে পারে সেটা হচ্ছে সিস্টেমিক জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বা স্টিলস ডিজিজ। এটা অনেক সময় পরীক্ষায় সিনারিও দিতে পারে। পেশেন্টের প্রেজেন্টেশন কি হবে? ফিভার থাকবে, স্কিন র্যাশ থাকবে, আর্থ্রাইটিস থাকবে, হেপাটোস্প্লেনোমেগালি থাকবে। যেহেতু এটা একটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, তো এখানে ইএসএস বেশি থাকবে। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে অটো অ্যান্টিবডি গুলো নেগেটিভ থাকবে, মানে এএনএ রিমোটেড ফ্যাক্টর, এগুলো যদি আমরা দেখি এগুলো আমরা নেগেটিভ পাবো। এটার সঙ্গে একটা কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, সেটা হচ্ছে হিমোফ্যাগোসাইটিস সিনড্রোম। তাহলে এটা পার্টন পরীক্ষা খুব একটা আসে না, তবে ক্লিনিক্যাল অনেক রোগী পাওয়া যায়, তারা ইন্টারেস্টে তারা একটু পড়ে দেখতে পারে। ট্রিটমেন্ট এগুলো দরকার না আমাদের। এর পাশে স্পন্ডলো আর্থ্রাইটিস। আর স্পন্ডলো আর্থ্রাইটিস হচ্ছে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। এটা হচ্ছে একটা গ্রুপ অফ ডিজিজ, মানে এই গ্রুপের মধ্যে কয়েকটা ডিজিজ আছে যেগুলো অলমোস্ট সিমিলার টাইপ প্রেজেন্টেশন। তো এদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং আছে, এগুলো এই সেলের B27 এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে। এই যে স্পন্ডলো আর্থ্রাইটিস, এই গ্রুপের মধ্যে কয়েকটা ডিজিজ আছে, মানে অ্যাক্সিয়াল স্পন্ডোলাইথাইটিস, রিঅ্যাক্টিভ স্পন্ডোলাইথাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, আর একটা হচ্ছে এন্টেরোপ্যাথিক স্পন্ডোলাইথাইটিস বা আর্থ্রাইটিস উইথ ইনফ্লামেটরি বাউল ডিজিজ। অ্যাক্সিয়াল স্পন্ডোলাইথাইটিসের আবার রেডিওগ্রাফি ফাইন্ডস এর ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নন রেডিওগ্রাফিক, যেখানে এক্স রে এমআরআই তে কোনো ফাইন্ডিংস পাওয়া যায়নি। আর একটা রেডিওগ্রাফি, যদি আমরা এক্স রে এমআরআই করে স্যাটেলাইটিস পাই সেটা হলো রেডিওগ্রাফিক। তাহলে মেইন এক্সাম্পল হচ্ছে চারটা: অ্যাক্সিয়াল স্পন্ডোলাইথাইটিস, রিঅ্যাক্টিভ স্পন্ডোলাইথাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, আর একটা হচ্ছে আর্থ্রাইটিস উইথ আইবিডি বা ইন্টারোপ্যাথিক স্পন্ডোলাইথাইটিস। স্পন্ডোলাইথাইটিস পেশেন্টের ক্ষেত্রে হলমার্ক লক্ষণ হচ্ছে এনফাসাইটিস,
আমাদের বোনসের যে জায়গাগুলোতে লিগামেন্ট বা টেন্ডন ইনসার্শন হয়, ওই সাইড গুলোতে যদি ইনফ্লামেশন হয় সেটাকে বলা হয় এনথেসাইটিস। এটা হচ্ছে হলমার্কেশন অফ স্পন্ডালাইটিস। তাহলে পরীক্ষা সিঙ্গেল বেস্ট আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ হলমার্ক ফিচার স্পন্ডালোআর্থাইটিস। আইরিটেশন গুলোর ক্ষেত্রে এইচএলএ B27 অ্যাসোসিয়েটেড থাকে, সব থেকে বেশি থাকে হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিসের ক্ষেত্রে, মোর দেন 95% ক্ষেত্রে এটা পজিটিভ থাকতে পারে। একটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে স্পন্ডালোআর্থাইটিস গুলো ইউজুয়ালি মেল পেশেন্টে বেশি হয়। এটা হচ্ছে ফিচার্স কমন টু অল স্পন্ডালোআর্থাইটিস। তাহলে এটা পরীক্ষা এমসিকিউ আসতে পারে। স্পন্ডালোআর্থাইটিস যে চারটা আমরা এক্সাম্পল বললাম, এই চারটা ডিজিজ গুলোর ক্ষেত্রে কিছু কমন ফাইন্ডিংস থাকে। সবগুলো ফাইন্ডিংস এক পেশেন্টের ক্ষেত্রে থাকবে এমন না, তবে এগুলা মোটামুটি সব পেশেন্টের ক্ষেত্রে কমনলি থাকে। তাহলে স্পন্ডালোআর্থাইটিসের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এটা একটা অ্যাসিমেট্রিক্যাল ইনফ্ল্যামেটরি অলিগোআর্থাইটিস। ইনফ্ল্যামেটরি আর্থাইটিস বলতে আমরা একটু কথা ডিসকাস করবো। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আরেকটা কিছু থাকবে, ইনফ্ল্যামেটরি ব্যাক পেইন থাকতে পারে, তারপরে কিছু ইনফ্লামেশন থাকে যেমন স্যাকুলাইটিস, অস্টিয়াইটিস, এনথেসাইটিস, ট্যাক্টাইলাইটিস। পেশেন্টের অ্যাওর্টিক রুট লেশন থাকতে পারে, অ্যাওর্টিক রিয়ালাইজেশন বা কন্ডাকশন ডিফেক্ট থাকতে পারে। এরপরে এক্সাম্পল আমরা কি পাবো, ইউভাইটিস পাবো। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা পাইছিলাম এপিস্ক্লেরাইটিস, স্ক্লেরাইটিস, কেরাটোকনজাক্টিভাইটিস সিকা আর কেরাটোম্যালাসিয়া। ইউভাইটিস জিনিসটা কিন্তু অ্যাবসেন্ট ছিল। তাহলে ইউভাইটিসটা আমরা পাই মেইনলি সেজো নেগেটিভ আর্থ্রাইটিস বা স্পন্ডালাইটিস পেশেন্টগুলোর ক্ষেত্রে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, এছাড়া সোরিয়াসিস বা ইনফ্লামেটরি বাউল ডিজিজ এসব থাকতে পারে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ACLA B27 অ্যাসোসিয়েটেড থাকে। আর স্পন্ডালাইটিসের মধ্যে ফার্স্ট যে টাইপ সেটা হচ্ছে অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস। প্যাথোফিজিওলজিতে কয়েকটা কথা বলা হয়েছে, পরীক্ষায় খুব একটা আসে না, তারপর যেহেতু অ্যাটিপিক্যাল ইনফরমেশন এটা মনে রাখতে পারেন। তাহলে যেসব পেশেন্টে দেখা যায় যে ক্লেবশিয়ালা এরোজেন্স এই ব্যাকটেরিয়া যাদের ক্ষেত্রে বেশি থাকে তাদের ক্ষেত্রে অ্যাঙ্কেল স্পন্ডিলাইটিস হওয়ার রিস্ক থেকে বেশি, তাদের ক্ষেত্রে জয়েন্ট পেইন এবং আইডিসের রিস্ক বেশি। আর অ্যাঙ্কেল স্পন্ডিলাইটিস ক্ষেত্রে হেলপার T17 অ্যাসিড থাকতে পারে, আর এই সেলিব্রিটি পজিটিভ এটা আমরা আগে বলছি। ক্লিনিক্যাল ফিচার্স, তাহলে কার্ডিনাল ফিচার্স সবগুলো অ্যাক্সিয়াল স্পন্ডিলাইটিস ক্ষেত্রে অলমোস্ট সেম। এদের ক্ষেত্রে ইনফ্ল্যামেটরি ব্যাক পেইন থাকবে, অ্যাসিমেট্রিক্যাল ইনফ্ল্যামেটরি অলিগোআর্থাইটিস থাকবে। আর পেশেন্টগুলোর ক্ষেত্রে মর্নিং স্টিফনেস থাকতে পারে। তাহলে ইনফ্ল্যামেটরি পেইন কোনগুলোকে বলি, যে জয়েন্ট পেইন গুলো ইনঅ্যাক্টিভিটিতে বাড়বে এবং মুভমেন্ট করলে কমে, সেগুলোকে আমরা ইউজুয়ালি ইনফ্ল্যামেটরি জয়েন্ট পেইন বলি। তাহলে ইনফ্ল্যামেটরি টাইপ জয়েন্ট পেইন আর একটা আছে মেকানিক্যাল জয়েন্ট পেইন। মেকানিক্যাল যে পেইন গুলা এগুলা অ্যাক্টিভিটি করলে বেশি হয়, রেস্ট নিলে ব্যথাগুলো কম থাকে। আর ইনফ্ল্যামেটরি পেইন গুলা যখন রেস্টে থাকবে বা ইনঅ্যাক্টিভ থাকবে তখন বেশি হবে, আর মুভমেন্ট করলে বা অ্যাক্টিভিটিস করলে পেইনটা কমে যাবে। এই ফাইন্ডিংসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যে কোনো সিনারিওতে আপনি এটা দেখে আগে আলাদা করতে হবে, যেটি ইনফ্লামেটরি টাইপ নাকি নন ইনফ্লামেটরি টাইপ। এরপরে পেশেন্টের আহ সোরিয়াসিস থাকতে পারে, আইবিডি থাকতে পারে, অন্যান্য অ্যাসিড থাকতে পারে, এগুলো আমাদের জানতে ইম্পর্টেন্ট না। এরপরে পেশেন্টের এনসেফালাইটিস থাকতে পারে, কোন কোন সাইড গুলো ইনভলভমেন্ট হয়, এটা অনেক সময় পরীক্ষায় এমসিকিউ আসে। এক্সট্রাটিকুলার ম্যানিফেস্টেশনের মধ্যে আমরা একটুভাবে বস করবো যে স্পন্ডালাইটিস ক্ষেত্রে কিছু কমন এক্সট্রাটিকুলার ফিচার আছে, এর মধ্যে সবথেকে কমন আছে অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভাইটিস। এছাড়া পেশেন্ট গুলোর ক্ষেত্রে কম বিশেষ করে অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে। ইনভেস্টিগেশনের মধ্যে এটাও যেহেতু ইনফ্ল্যামেটরি টাইপ জয়েন্ট পেইন, সো এখানে সিবিসিবল নিউরোকন বেশি থাকতে পারে, ইএসএসসি রেস থাকবে, ACLA B27 টেস্ট করে আমরা পজিটিভ পাবো। এখানে আমরা একটা এক্সেস স্যাকুলার এক্সামিন করি, তাহলে আমাদের অ্যাঙ্কোলজিক ডায়াগনোসিস করার জন্য আমাদের পেশেন্টের স্যাকুলারিটিস একটা ক্রাইটেরিয়ার মধ্যে আছে, একটু পরে আমরা বক্সে ক্রাইটেরিয়া করবো। তাহলে স্যাকুলারিটিস আছে কিনা এটা দেখার জন্য আমরা একটা করতে পারি এক্সরে করতে পারি স্যাকুলার জয়েন্টের, অথবা এমআরআই করতে পারি। তাহলে এমআরআইটা হচ্ছে মোস্ট সেন্সিটিভ এবং ইনভেস্টিগেশন অফ চয়েস।
যদি পরীক্ষা কোশ্চেন আসে যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বা অ্যাক্সিয়াল স্পন্ডোলাইটিস এর ক্ষেত্রে স্যাটেলাইট দেখার জন্য ইনভেস্টিগেশন চয়েস কোনটা, তাহলে আমাদের অ্যান্সার হবে এমআরআই। তাহলে এমআরআই হচ্ছে সেন্সিটিভিটি বেশি এবং আর্লি ডিটেকশন করতে পারে স্যাটেলাইট। আর যদি এক্সরে করি তাহলে আমরা এক্সরে কি পাবো? ইনিশিয়ালি আমরা পাবো হচ্ছে ইরেগুলার এবং লস অফ কর্টিক্যাল মার্জিন অ্যান্ড জয়েন্ট স্পেস ওয়াইডেনিং। আর যখন ডিজিজটা আরো বেশি প্রোগ্রেস করবে লং টার্মে আমরা পাবো হচ্ছে স্ক্লেরোসিস এবং জয়েন্ট স্পেস ন্যারোয়িং এন্ড ফিউশন। তাহলে ইনিশিয়াল স্পেস জয়েন্ট স্পেস থাকে ওয়াইড, আর লেটার স্পেসে কি হবে? জয়েন্ট স্পেস ন্যারো হবে এবং সামটাইমস জয়েন্টে ফিউজড হয়ে যেতে পারে। লাম্বোসার্কেল স্পেন এক্সপ্লেন করলাম বেশ কিছু কাইন্ড স্পেন। এটা একটু রিডিং দেখে যে এর মধ্যে একটা টিপিক্যাল কাইন্ড আছে ব্যাম্বো স্পেন পাইতে পারি। তাহলে ভাইটিকুলার যে মার্জিন গুলো আছে এই মার্জিন গুলো হচ্ছে ইরোশন হয়ে যায় এবং কিছু জায়গায় ক্লোসিস হয়, হয়ে এটা বাফের মতো একটা শেপ দেখা যায় আর কি। এখন দুই পাশটা স্মুথ হয়ে যাবে, মাঝখানে যে স্পেস গুলো দাগ থাকে তখন দেখতে একটা ব্যাম্বো শেপ থাকে, এটাকে বলে ব্যাম্বো স্পেন। তাহলে এটা ইন্ডিকেট করে পেশেন্টের লং টার্ম যে ডিজিজটা রয়েছে বা ক্রনিক ফেজে রেসিডেন্স গুলো পাইতে পারি। ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস আমাদের ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট হচ্ছে ফিজিক্যাল থেরাপি বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আর হচ্ছে এনএসআইডস, এর সাথে পেশেন্ট এডুকেশন। তাহলে সিনিয়রদের যদি জানতে চাই আমাদের যে ইনিশিয়াল ম্যানেজমেন্ট কি হবে, ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট কি হবে, তাহলে এই তিনটা অপশনের যে কোনটা থাকে সেটা আমাদের অ্যান্সার হবে। কোনো পেশেন্টের যদি এনএসআইডি দিয়ে রেসপন্স না করে অথবা এনএসআইডি যদি টলারেট করতে না পারে তাহলে সেক্ষেত্রে আমরা বায়োলেক্স দিয়ে ট্রিটমেন্ট করতে পারবো। বায়োলেক্সের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট আছে অ্যান্টি টিএনএফ আলফা অ্যান্ড ইন্টারলিউকিন 7 ইনহিবিটর। এখানে একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যান্টি টিএনএফ আলফা, যেটা এটা অ্যাক্সিয়াল অ্যান্ড পেরিফেরাল জয়েন্ট দুই ক্ষেত্রে ইফেক্টিভ। তাহলে আমাদের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস ক্ষেত্রে আমরা বললাম পেশেন্টের ইনফ্লামেটরি ব্যাক পেইন থাকে, মানে পেশেন্টের স্পাইন ইনভলভমেন্ট থাকে। আবার পেরিফেরাল লার্জ জয়েন্ট গুলো অ্যাসিমেট্রিক্যালি ইনভলভমেন্ট হতে পারে। তাহলে অ্যান্টিটিএনএফ আলফা থেরাপি যদি আমরা দিই এটা দুইটা জয়েন্টের ক্ষেত্রে কাজ করবে। কোনো পেশেন্টের যদি সিভিয়ার অথবা পেরিফেরাল জয়েন্ট ইনভলভমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সালফাসালাইন এবং মিথোট্রিক্সেট ইউজ করতে পারি। তবে এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে সালফাসালাইন এবং মিথোট্রিক্সেট দুইটা স্পাইনাল সিমটমস এর কোনো কাজ করে না। আর কোনো পেশেন্ট যদি আপনার কাছে ইনফ্লামেটরি ব্যাক পেইন নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে আপনার সালফাসালাইন এবং মিথোট্রিক্সেট তেমন কোনো কাজ করবে না। তাহলে স্পাইনে যদি সার্ভিক্যাল জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে, লাম্বার জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে, যদি পেরিফেরাল জয়েন্ট ইনভলভমেন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে এই ড্রেক্সের কোনো রোল নেই। এটা মেইনলি হচ্ছে পেরিফেরাল জয়েন্টের উপর কাজ করে। এরপর বাকি যেগুলো থেকে পরীক্ষায় একটা দরকার নেই। এটা হচ্ছে ক্লাসিক্যাল ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া অ্যাক্সিয়াল স্পন্ডালোআর্থাইটিস। তাহলে আমরা একটা পেশেন্টকে যদি ডায়াগনোস করতে চাই যে অ্যাক্সিয়াল স্পন্ডালোআর্থাইটিস আছে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ডায়াগনোস করবো? তাহলে পেশেন্টের এন্ট্রি ক্রাইটেরিয়া থাকতে হবে দুইটা, একটা হচ্ছে 3 মাসের বেশি ব্যাক পেইন থাকতে হবে, আর একটা হচ্ছে পেশেন্টের বয়স হতে হবে এই এজ অফ অনসেট হতে 45 বছরের কম। তাহলে 45 বছরের আগে সিমটমস অনসেট হতে হবে আর ব্যাক পেইনটা 3 মাসের বেশি থাকতে হবে। এই ক্রাইটেরিয়া যদি কোনো পেশেন্টের থাকে এরপর আমরা দেখবো হচ্ছে এ অর বি ক্রাইটেরিয়া আছে কিনা। তাহলে এই দুটো হচ্ছে মাস্ট, এর সাথে এ অথবা বি ক্রাইটেরিয়া থাকতে পারে। তাহলে এই ক্রাইটেরিয়ার মধ্যে কি বলছে? স্যাকুলাইটিস অন ইমেজিং ক্লাস 1 অর মোর স্পন্ডালোআর্থাইটিস ফিচার। তাহলে প্রথম দুটো ক্রাইটেরিয়া যদি ফিল আপ করে এরপরে পেশেন্ট দেখতে হবে স্যাকুলাইটিস আছে কিনা এক্সরে বা এমআরআই করে, এর সাথে স্পন্ডালোআর্থাইটিস যে ফিচার আছে কিনা এটা মিনিমাম একটা আছে কিনা। আর যদি আমরা এক্সএলএ বি27 টেস্ট করি, যদি কোনো পেশেন্ট এক্সএলএ বি27 পজিটিভ থাকে তাহলে এর সাথে দুইটা বা তার বেশি ফিচার থাকতে হবে। স্পন্ডালোআর্থাইটিস যে কমন ফিচার গুলো আছে তাহলে জয়েন্ট বা মাস্কুলার রিলেটেড আছে ইনফ্লেমেটরি ব্যাক পেন, আর্থ্রাইটিস, এন্ডোসাইটিস এন্ড ড্যাক্টিলাইটিস। আর এর হিসেবে থাকতে পারে হচ্ছে ইউভাইটিস, ক্রনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস, সোরিয়াসিস। ইনভেস্টিগেশন করে আমরা পাবো সিআরপি বেশি পাইতে পারি, এসএলএ বি27 পজিটিভ পাইতে পারি, আর ট্রিটমেন্টে এনজাইটিতে গুড রেসপন্স থাকতে পারে, আর পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে। তাহলে কোনো পেশেন্টের এক্স রে বা এমআরআই করে যদি আমরা
স্যাকুলাইটিস পাই। এর সাথে নিচে যে কোনো একটা ক্রাইটেরিয়া থাকলে আমরা হচ্ছে স্পন্ডালাইটিস হিসেবে ডায়াগনোস করতে পারবো। আর যদি কোনো পেশেন্টের ইমেজে কোনো স্যাকুলাইটিস না থাকে, এই সেলে B27 পজিটিভ থাকে, তাহলে সেক্ষেত্রে নিচে যে ক্রাইটেরিয়া গুলো আছে এগুলোর মধ্যে মিনিমাম দুইটা ক্রাইটেরিয়া থাকতে হবে। এর পাশে স্যাকুলাইটিস এর কিছু ক্রাইটেরিয়া আছে, কখন আমরা স্যাকুলাইটিস বলবো এটা পরীক্ষা আমাদের দরকার নেই, তবে যারা ইন্টারেস্টেড তারা দেখে নিতে পারে। মডিফাইড নিউ ইয়ার ক্রাইটেরিয়া দিয়ে আমরা দেখি, যেটা সার্চ দিলে দেখবেন মডিফাইড নিউ ইয়ার ক্রাইটেরিয়া ফর স্যাকুলাইটিস, ওখানে কিছু ক্রাইটেরিয়া দিয়ে আছে, ওইটা দেখে আমরা স্যাকুলাইটিস ডায়াগনোস করি। কিছু স্টেজিং আছে। আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পেশেন্টের বয়স, এজ অফ অনসেট থাকতে হবে 45-এর নিচে, আর মিনিমাম 3 বছরের 3 মাসের বেশি গ্যাপ পেন থাকতে হবে। এরপর সে এক্সট্রা রেগুলার ফিচার্স, তাহলে এটা অনেক পরীক্ষা এমসিকিউ আসে। এক্সট্রা রেগুলার ফিচার্স এর মধ্যে সবথেকে কমন হচ্ছে অ্যান্টেরিয়র ইউভাইটিস, সব পেশেন্ট নিতে। আর যদি শুধু মেল পেশেন্ট চিন্তা করি সেক্ষেত্রে পোস্টাইটিসটা বেশি আসবে। এছাড়া পেশেন্টের আইবিডি থাকতে পারে, কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকতে পারে, পেশেন্টের অস্টিওপোরোসিস থাকতে পারে, তাহলে এটাই ইম্পর্টেন্ট। অস্টিওপোরোসিস কজ পরীক্ষা এমসিকিউ খুব কমনলি আসে। এছাড়া পেশেন্টের অস্টিওপোলিফাইসেশন বা স্ক্লেরোসিস থাকতে পারে, অ্যামাইলোইডোসিস থাকতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট আছে অ্যাটিপিক্যাল আপার লোব পালমোনারি ফাইব্রোসিস থাকতে পারে। তাহলে আপার লোব ফাইব্রোসিস এবং লোয়ার জোন ফাইব্রোসিসের কজ পরীক্ষায় আসে। তাহলে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে বা অ্যাক্সিয়াল স্পন্ডালাইটিসের ক্ষেত্রে আমরা পাবো আপার লোব পালমোনারি ফাইব্রোসিস। ইউজুয়ালি কানেকটিভ টিস্যু ডিসগুলোতে আমরা লোয়ার জোন ফাইব্রোসিস পাই, এক্সেপশন হচ্ছে অ্যাক্সিয়াল স্পন্ডালাইটিস। এরপর সে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, তাহলে স্পন্ডালাইটিস একটা টাইপ হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। এটা ইউজুয়ালি একটা ডায়রিয়া বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশনের পরে ডেভেলপ করে। তাহলে এটা দুই দুই ধরনের অর্গানিজম হতে পারে। যদি কোনো পেশেন্টের প্রিভিয়াস ডিসেন্ট্রি হিস্ট্রি থাকে, তাহলে সেক্ষেত্রে অর্গানিজম রেসপন্সিবল হতে পারে সালমোনেলা, শিগেলা, ক্যাম্পলিব্যাক্টার, ইয়ারসিনিয়া। আর যদি সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে অর্গানিজম ক্লামাইডিয়া। এটা এর একটা নিউমোনিক আছে, এটা গ্রাম নেগেটিভ অর্গানিজম আছে সেগুলো, আর একটা ক্লামাইডিয়া। তাহলে এটা একটা পরীক্ষা কোশ্চেন আসছিল। তাহলে এগুলো হচ্ছে স্পন্ডোলাইটিস রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, আরেকটা হতে পারে নন এসপিএ রিলেটেড রিলেটেড রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। এগুলোর ক্ষেত্রে কিছু এক্সাম্পল আছে, এটাও পরীক্ষা খুব একটা আসে না। আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এসপিএ রিলেটেড আর্থ্রাইটিসটা। আচ্ছা, এটা খুবই ক্লাসিক্যাল ট্র্যাক। যদি কোনো পেশেন্টের ইউরেথ্রাইটিস, কনজাংটিভাইটিস এন্ড রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস থাকে, তাহলে টিআইটাকে বলে রেইটাস ডিজিজ। আগে এটা পরীক্ষা খুবই আসতো, এখন খুব একটা আসে না। ক্লিনিক্যাল ফিচার্স, তাহলে এই পেশেন্ট গুলো আমরা বললাম একটু ডিসেন্ট্রি হিস্ট্রি থাকবে অথবা আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স হিস্ট্রি থাকতে পারে। পেশেন্ট গুলো প্রেজেন্ট করে কি ইনফ্ল্যামেটরি অলিগোআর্থ্রাইটিস, আর এর সাথে স্যাকুলাইটিস বা স্পাইনাল ইনফ্লামেশন বা লো ব্যাক থাকতে পারে। পেশেন্টের আপার লিম্ব থেকে লোয়ার লিম্ব জয়েন্ট গুলো বেশি ইম্পর্টেন্ট হয়। স্পন্ডালাইটিসের যে কোনো টাইপ আছে বেশিরভাগ ক্ষেত্রে লোয়ার লিম্বটা বেশি ইম্পর্টেন্ট হবে। এর পাশে এক্সট্রা আর্টিকুলার ফিচার্স অফ রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, তাহলে এক্সট্রা আর্টিকুলার ফিচার গুলো ইম্পর্টেন্ট পরীক্ষা এমসিকিউ আসতে পারে। সিঙ্গেল বেস হিসেবে যে বেশি আসে স্কিন ফিচার গুলো, তাহলে আমরা এখানে 3 ধরনের স্কিলেশন পাইতে পারবো। একটা হচ্ছে কার্সিনোইড বেলানিটিস, তারপর হচ্ছে কেরাটোডার্মা বেলানোটিসিকা, আর একটা হচ্ছে পাসকুলার সোরিয়াসিস। তাহলে বেলানাইটিস এটা ইনিশিয়ালি প্রেজেন্ট করা যাচ্ছে ভেসিকলস হিসেবে, পাওয়া যাচ্ছে কর্নাল মার্জিন অফ ক্রিয়েটিভস অ্যান্ড গ্ল্যান্স ক্যান্সার। এগুলো পরবর্তীতে সার্কুলার প্যাটার্ন, তাহলে ইনিশিয়ালি থাকবে হচ্ছে ভেসিকলস, দেন হচ্ছে ইরেশন হবে, এন্ড ফাইনালি কোলাপ করে সার্কুলার প্যাটার্ন। তাহলে এটা হচ্ছে পরীক্ষা অনেক সময় এরকম একটা সিনারি যেতে পারে, পেশেন্টের একটা ডিসেন্ট্রি হিস্ট্রি ছিল বা আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স হিস্ট্রি ছিল, এরপর পেশেন্টের ইনফ্ল্যামেটরি এরকম অলিগো প্রেজেন্ট করছে, সাথে পেশেন্টের গ্ল্যান্স ফিউশন প্রিভিয়াস
ভেসিকল ডেভেলপ করছে, তাহলে স্কিন লেশনটা ডায়াগনোসিস। আবার অনেক সময় পরীক্ষায় অস্কিটা দিয়ে দেয়, ফেজে বা ফেজিশনাল দিলে আপনার হসপিটাল এখন একটা ফিক্সার দিয়ে দিতে পারে বেলানিটিস এটা। আর এমআরসি পার্ট টু পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় এগুলো ফিগার দিয়ে দিতে পারে। তাহলে এটা ছবিটা একটু দেখে নিন। এটা হচ্ছে কেরাটোডার্মা বিলিয়ারিডিকা। তাহলে এটা হচ্ছে অক্সি ইয়েলো ব্রাউন ভেসিকুলার পেউস উইথ ডিসক্রোমেটিক মার্কস। তাহলে এগুলো দেখতে মেইনলি ইয়েলোইশ ব্রাউন, ইয়েলো এবং ব্রাউনিশ টাইপের লেশন থাকে। মেইনলি পাওয়া যায় হচ্ছে পাম এন্ড সোলো। তাহলে এটা ছবিটা একটু নেট থেকে দেখে নিবেন। আর একটা স্কিনার স্যাচুরেট থাকবে, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস সোরিয়াসিস। এছাড়া পেশেন্টের মাউথ অবস্থা থাকতে পারে, কনজেনিভাইটিস ইউভাইটিস থাকতে পারে। এটা স্যার নেইল ডিস্ট্রফিস সাবাঙ্গুয়ার হাইপোকেরাটোসিস, মানে যেটা আমরা সোরিয়াটিক নেল সেন্স পাই সেটা এখানে থাকতে পারে। আদার্স কমপ্লিকেশনের মধ্যে মেইনলি থাকে হচ্ছে কার্ডিয়াক এবং নিউরোলজিক্যাল কমপ্লিকেশন। কার্ডিয়াকের মধ্যে পেশেন্টের অ্যাওর্টিক ইনকম্পিটেন্স থাকতে পারে, কন্ডাকশন ডিফেক্ট থাকতে পারে, আর ফিলোপিরিকার্ডিস থাকতে পারে। আর নিউরোলজির মধ্যে নিউরোপ্যাথি, সিজার, মেনিনজাইটিস। স্পন্ডাইলাইটিস সবগুলো আমরা বলছি সেটা নেগেটিভ। তাহলে এখানে আমরা কি পাবো? যদি সেগুলো মাত্রাগুলো দেখি, রিমোটার ফ্যাক্টর, তারপরে হচ্ছে অ্যান্টিসিবি, এএনএ, সবগুলো আমরা নেগেটিভ পাবো। এরপর সে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এবং অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, দুইটাতে আমরা বলছি স্যাকুলাইটিস পাই। তাহলে আলাদা করবো কিভাবে? তাহলে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে আমরা যখন এক্স রে করবো বা এমআরআই করবো, তখন স্যাকুলাইটিস গুলো ইউজুয়ালি থাকে সিমেট্রিক্যাল এবং বাইলেটারাল। আর রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা স্যাকুলাইটিস যেটা পাই সেটা পাই হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল এন্ড ইউজুয়ালি ইউনিল্যাটারাল। আবার আমরা যদি লাম্বার এক্স রে করি, তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে আমরা পাবো ফাইন সিমেট্রিক্যাল মার্জিনাল সিনডেসম ফাইন। আর রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের ক্ষেত্রে ঠিক এর উল্টাটা পাবো। সিনডেসম গুলো থাকবে হচ্ছে কোর্স, অ্যাসিমেট্রিক্যাল থাকবে, আর নন মার্জিনাল থাকবে। তাহলে এই ফাইন্ডেস গুলো দেখে আমরা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস আলাদা করতে পারি। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের ক্ষেত্রে যে পেরিফেরাল জয়েন্ট গুলো ইনভলভমেন্ট থাকে, সেগুলো যদি আমরা এক্স রে করি তাহলে সেগুলো ফাইন্ডস পাবো সোরিয়াসিসের মতো। এরপর আমরা সোরিয়াটিক আর্থ্রাইটিস পড়ছি, আমরা ওইটা দেখবো কিভাবে আমরা করা যায়। ট্রিটমেন্টের ক্ষেত্রে একই রকম, পেশেন্টকে এনএসআইডি দিতে হবে, অ্যানালিসিস নিতে হবে। আর যদি কোনো পেশেন্টের অ্যান্টি ইউভাইটিস ডেভেলপ করে, তাহলে সেক্ষেত্রে অপথলমোলজিক্যাল কনসালটেশন নিতে হবে। অ্যান্টি ইউভাইটিস হচ্ছে মেডিকেল ইমার্জেন্সি। এমএসিপিতে একটা কোশ্চেন প্রায় আসে, যদি একটি আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা যদি জয়েন্ট অ্যাসপিরেশন করি তাহলে কি পাবো? তাহলে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস ইউজুয়ালি আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে থাকি। আর জয়েন্ট অ্যাসপিরেশন করি টু এক্সপ্লোর ডিসটাল আর্থ্রাইটিস অ্যান্ড সেপ্টিক আর্থ্রাইটিস। আর জয়েন্ট এক্সপ্রেশন করলে এখানে কোনো অর্গানিজম পাওয়া যাবে না, নো অর্গানিজম। তাহলে এখানে যে আর্থ্রাইটিসটা হয়, এটা ডিরেক্ট ইনফেকশনের কারণে হয় না। এটা কোনো একটা ইনফেকশনের কারণে বডি যে রিয়াকশনটা হয় বা রেসপন্স হয়, সেটার কারণে আর্থ্রাইটিস হয়। এই কারণে আমরা যদি জয়েন্ট এক্সপ্রেশন করি, সেখানে কালচার করি, তাহলে এখানে কোনো অর্গানিজম পাওয়া যাবে না। এটা হচ্ছে অনেক ইনোসেন্ট কোশ্চেন। এরপর হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। তাহলে স্পন্ডিলাইটিসের মধ্যে এক টাইপ আছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। এটা ইউজুয়ালি ডেভেলপ করে 25 to 40 ইয়ার্স অফ এজের মধ্যে। তাহলে এটা এখানে ইম্পর্টেন্ট, occasionally arthritis and psoriasis develops synchronously, but onset of musculoskeletal and skin disease is frequently separated by many years. মানে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আপনার আর্থ্রাইটিস এবং সোরিয়াসিস একসাথে ডেভেলপ করতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সোরিয়াসিস ডেভেলপ করার অনেক আগে মাস্কুলোস্কেলেটাল ফিচারগুলো ডেভেলপ করে। মানে স্কিন ফিচার এবং জয়েন্ট ফিচার এইটা ডেভেলপ করার মাধ্যমে লম্বা একটা গ্যাপ থাকতে পারে। সো কোনো পেশেন্ট যদি সোরিয়াসিস না পায়, সেক্ষেত্রে আমরা সোরিয়াসিস আর্থ্রাইটিস সোরিয়াটিক আর্থ্রাইটিস এক্সক্লুড করতে পারবো না। এটা একটু মাথায় রাখতে হবে, সোরিয়াসিস না থাকার পরেও পেশেন্টের সোরিয়াসিস আর্থ্রাইটিস ডায়াগনোস হতে পারে। এই পেশেন্টের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট। এখানে বলছে হেরিটেবিলিটি মে এক্সিড 80%। সোরিয়াটিক আর্থ্রাইটিস ক্ষেত্রে অ্যাস অর্থাৎ এই সেলে বি অ্যান্ড এই সেলে
সিজনে ভ্যারিয়েন্টস, এগুলো হচ্ছে স্ট্রং এর জেনেটিক স্পেকট্রাম। এর পাশে ক্লিনিক্যাল ফিচার্স, মানে সোরিয়াটিক আর্থ্রাইটিস এর প্রেজেন্টেশন হাইলি ভ্যারিয়েবল থাকে। অন্যান্য ডিজিজগুলো যেমন প্রেজেন্টেশন ইউজুয়ালি একটা টিপিক্যাল একটা ক্লাসিক্যাল সিনারিও প্রেজেন্ট করে, সোরিয়াটিক আর্থ্রাইটিস এরকম ক্লাসিক্যাল সিনারিও কম থাকে, এক্ষেত্রে ভ্যারিয়েবল প্রেজেন্টেশন হতে পারে। পেশেন্ট গুলোর ক্ষেত্রে জয়েন্ট পেইন থাকতে পারে, জয়েন্ট স্টিফনেস থাকতে পারে, এনসিসাইটিস থাকতে পারে, টেন্ডন বা স্পাইন নিউরন হতে পারে। এখানে হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস এই জয়েন্ট গুলো ইউজুয়ালি সোলেন হয় না। আর ডিস্ট্রাকটিভ আর্থ্রাইটিস এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ আর্থ্রাইটিস এবং ডিজেবিলিটি, এই দুটো সোরিয়াটিক আর্থ্রাইটিস এর ক্ষেত্রে আনকমন। এক্সেপশন হচ্ছে আর্থ্রাইটিস মিউটিলাস। এটা বাদে বাকি অন্য ডিজিজ ক্ষেত্রে ইউজুয়ালি দেখা যায় জয়েন্ট গুলো তেমন কোনো ডিফর্মিটি থাকে না এবং কোনো তেমন ডিজেবিলিটি থাকে না। সোরিয়াটিক আর্থ্রাইটিস কয়েকভাবে প্রেজেন্ট করতে পারে। একটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ইনফ্লেমেটরি মনোবা পলিগার্থাইটিস। দুই নম্বর হচ্ছে সিমেট্রিক্যাল পলিআর্থাইটিস। থার্ড হচ্ছে ডিআইপি জয়েন্ট আর্থাইটিস বা ডিস্টাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্ট আর্থাইটিস। সোরিয়াটিক স্পন্ডলাইটিস, আর্থাইটিস মিউটিলেন্স, আর একটা হচ্ছে এনফাসাইটিস পিডোমিনাল। তাহলে এই ধরনের বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন সোরিয়াটিক আর্থাইটিস আসতে পারে। আবার কিছু পেশেন্ট নেল কিন্তু থাকতে পারে। অ্যাসিমেট্রিক্যাল ইনফ্লামেটরি বা অ্যাসিমেট্রিক্যাল ইনফ্লামেটরি মনো অলিগোআর্থাইটিস। তাহলে এটা অনেক সময় অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস বা রিঅ্যাক্টিভ আর্থাইটিস এগুলোর সাথে কনফিউশন হতে পারে। এগুলোর ক্ষেত্রে মেইনলি পেশেন্টের ইনভলভমেন্ট হচ্ছে হ্যান্ডস এন্ড ফিট জয়েন্ট গুলা। এখানে ক্যারেক্টারিস্টিক কাইন্ডলি থাকতে আছে ড্যাকটাইলাইটিস বা সসেজ ডিজিজ। এগুলোর ক্ষেত্রে কি হয়, একটা ফিঙ্গারের যে জয়েন্ট আছে জয়েন্ট, তারপর হচ্ছে আহ এনথেসিস বা জয়েন্ট লিগামেন্টের ইনসিস্টেন্স যে সাইড সেগুলা এবং মাসেল যে সব কিছু থাকে সবগুলোতে ইনফেকশন হয়। ফলে কি হয়, পুরো ফিঙ্গারটাই দেখা সলেন থাকে। এটাকে বলা হয় ড্যাকটাইলাইটিস বা সসেজ ডিজিজ। সিমেট্রিক্যাল পলিআর্থাইটিস, তাহলে আমরা একটু আগে পড়ছিলাম যে ডিমোতে ডায়াবেটিস প্রিভেনশন থাকে সিমেট্রিক্যাল পলিআর্থাইটিস নিয়ে, বোথ স্মল এন্ড লার্জার এন্ড বোথ আপার লোয়ার লিপ। তাহলে সোরিয়াসিসে অনেক সময় ডিমোতে ডায়াবেটিস লাইক প্রেজেন্টেশন থাকতে পারে। আর এই সিমেট্রিক্যাল পলিআর্থাইটিস যে প্রেজেন্ট হয় দিস মে রিসেম্বল ডিমোতে আর্থাইটিস। এক্ষেত্রে পেশেন্টের স্মল এবং লার্জার আপার এন্ড লোয়ার লিপ এগুলো ইনভলভমেন্ট হতে পারে, দেখে মনে হবে ডিমোতে ডায়াবেটিস। ডিভাইশন করার জন্য আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমরা যে নোডুল পাই এবং এক্সট্রা আর্টিকুলার যে ফিচারগুলো পাই এগুলো সোরিয়াসিসের এই সিমেট্রিক্যাল প্রেজেন্টেশনে থাকবে না। একটা হচ্ছে আর্থ্রাইটিস ইজ জেনারেলি লেস এক্সপেন্সিভ এন্ড মোর বিনাইন। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টগুলো যেমন বিভিন্ন ধরনের ডিফর্মিটি থাকতে পারে এবং জয়েন্ট এক্সগুলো আমাদের জয়েন্ট ডিস্ট্রাকশন থাকতে পারে। সোরিয়াটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে এই ধরনের ডিস্ট্রাকশন বা ডিফর্মিটি চলে থাকে না। এরপর ডিআইপি জয়েন্ট আর্থ্রাইটিস। তাহলে আমরা ফার্স্ট ক্লাস ডিসকাস করছিলাম যে কোনো পেশেন্ট যদি ডিস্টাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমাদের দুইটা ডিস কনসিডার করতে হবে, একটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস আর একটা হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। তাহলে কোনো পেশেন্টের যদি ডিআইপি জয়েন্ট ইনভলভমেন্ট নিয়ে আসে শুধু, তাহলে সেক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিসের সাথে আমাদের কনফিউশন হতে পারে। ডিফারেন্সিয়েট করবে কিভাবে, সোরিয়াটিক আর্থ্রাইটিস যখন ডিআইপি জয়েন্ট আর্থ্রাইটিস প্রেজেন্ট করবে তখন ইউজুয়ালি নেল সেলস গুলো অ্যাসোসিয়েটেড থাকে। তাহলে সোরিয়াটিক যে নেল সেলস এগুলো অস্টিওআর্থ্রাইটিস এর ক্ষেত্রে থাকবে না। তাহলে ডিআইপি জয়েন্ট ইনভলভমেন্ট এর সাথে যদি নেল সেলস থাকে ডায়াগনোসিস হবে সোরিয়াটিক আর্থ্রাইটিস। ডিআইপি জয়েন্ট ইনভলভমেন্ট উইথাউট নেল সেলস সেক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস হবে অস্টিওআর্থ্রাইটিস। এর পাশে আর্থ্রাইটিস মিউটিলেন্স। তাহলে আমরা বললাম সোরিয়াটিক আর্থ্রাইটিস এর ক্ষেত্রে একটাই প্রেজেন্টেশন আছে আর্থ্রাইটিস মিউটিলেন্স, যেটা ইরোসিভ আর্থ্রাইটিস করে এবং ডিফর্মিটি করতে পারে। তাহলে এখানে একটা টিপিক্যাল ফাইন্ডিংস পাওয়া যায়, সেটা বলে টেলিস্কোপ ফিঙ্গার। তাহলে টেলিস্কোপটা যেমন ভাঁজ করা যায় বা লম্বা করা যায়, এক্ষেত্রে মানে ফিঙ্গার গুলো যদি ডিফর্মিটি থাকে, ডিফর্মিটির কারণে ফিঙ্গারটা ছোট হয়ে যায়, এটা আবার টানলে আবার নর্মাল পজিশন চলে আসে। ফিঙ্গার্স ক্যান বি পুলড ব্যাক টু ইটস অরিজিনাল লেন্থ। টেলিস্কোপের মতো এটা ছোট বড় করা যায়। এরপর সে নেল সেন্স। তাহলে সোরিয়াসিসে কি কি নেল সেন্স আছে, নেল সেন্স এগুলো পরীক্ষা আসে। তাহলে আমরা কি কি পাবো, একটা হচ্ছে নেল ফিটিং পাবো,
অনাইকোলাইসিস পাইতে পারি, সাবাঙ্গুয়াল হাইপারকিউরিসিস এন্ড হরিজন্টাল লিজি। তাহলে এই চারটা ইম্পর্টেন্ট। তাহলে নেলসির সাথে অনেক সময় পেশেন্টের সোরিয়াটিক যে স্কিন র্যাশ আছে, অনেক বলতাম সোরিয়াটিক স্কিন র্যাশ, সোরিয়াটিক র্যাশ থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি কোনো পেশেন্ট সোরিয়াটিক র্যাশ থাকে তাহলে এটা ওয়াইড স্পিড হতে পারে, অথবা টিপিক্যাল সাইট হতে পারে, যেমন স্কাল, নেটাল ক্লেফট, আম্বিলিকাস, জেনিটালিয়া, or areas where there are frictional snippets from clothing। তাহলে যে সাইট গুলা অনেক সময় আমরা চেক করি না, যেমন নেটাল ক্লেফট, আম্বিলিকাস এবং জেনিটালিয়া, তাহলে তো আমরা যদি কোনো পেশেন্ট সোরিয়াটিক আর্থ্রাইটিস কনসিডার করি, তাহলে সেক্ষেত্রে এই সাইটগুলো, যে সাইটগুলো ইউজুয়ালি আমরা এক্সামিন করি না, এই সাইটগুলো এক্সামিন করে দেখতে হবে কোনো সোরিয়াটিক র্যাশ আছে কিনা। এটা একটা ইম্পর্টেন্ট, অ্যাবসেন্স অফ সোরিয়াসিস অর হিস্ট্রি অফ ইট ডাজ নট পারফেক্টলি ডায়াগনোসিস অফ সোরিয়াটিক আর্থ্রাইটিস। তাহলে এটা আমরা যাবে কয়েকবার বলছি, যে কোনো পেশেন্ট যদি সোরিয়াসিস না থাকে বা সোরিয়াসিস কোনো হিস্ট্রি না থাকে, সেক্ষেত্রে সোরিয়াটিক আর্থ্রাইটিস ডায়াগনোসিস হইতে পারে। তো অ্যাবসেন্স অফ সোরিয়াসিস দিয়ে এক্সক্লুড করা যাবে না। ডায়াগনোসিস ক্লিনিক্যাল, তাহলে অন্যান্য যে স্পন্ডিলাইটিস সেগুলোর মধ্যে এখানেও অ্যান্টিবডিজ গুলো নেগেটিভ থাকে। কিছু কিছু ক্ষেত্রে রিমোটার ফ্যাক্টর, এনসিপিএন এগুলো পজিটিভ থাকতে পারে, তবে সেটা ভেরি লো টাইপের থাকবে। এটা হচ্ছে ফিচার্স দ্যাট ফেভার সোরিয়াটিক আর্থ্রাইটিস ওভার রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে আমরা বললাম সোরিয়াটিক আর্থ্রাইটিস একটা প্রেজেন্টেশন থাকে সিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস, যেটা প্রেজেন্টেশন দেখতাম রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো। ক্লিনিক্যালি আমরা আলাদা করতে পারি যে সোরিয়াটিক আর্থ্রাইটিস কোর্স হচ্ছে বিনাইন, জয়েন্ট ডিস্ট্রাকশন থাকে না। আর যদি আমরা ইনভেস্টিগেশন করি, তাহলে সেক্ষেত্রে দেখবো পেরিয়ার্টিকুলার অস্টিওপোরোসিস এবং অস্টিওস্ক্লেরোসিস এগুলো নাই। পেরিয়ার্টিকুলার অস্টিওপোরোসিস এটা আমরা পাবো রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে, আর জয়েন্ট ডিস্ট্রাকশন দুইটা ক্ষেত্রে থাকতে পারে। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে আমরা কিভাবে আলাদা করবো, এটা একটা পরীক্ষা আসতে পারে। এরপর আমরা একটু আগে বলছিলাম যে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের যে স্পাইন এবং পেরিয়ার্টিকুলার জয়েন্টের যে পাইনি, সেটা সোরিয়াটিক আর্থ্রাইটিসের সাথে অনেকটা মিলে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাই, কোর্স অ্যাসিমেট্রিক্যাল নন মার্জিনাল সিগনেস পাই। তাহলে এটা ইম্পর্টেন্ট। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এবং সোরিয়াটিক আর্থ্রাইটিস দুই ক্ষেত্রে আমরা যে সিগনেস পাই এটা থাকবে কোর্স অ্যাসিমেট্রিক্যাল এন্ড নন মার্জিনাল। আর অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস এর ক্ষেত্রে আমরা যে সিগনেস পাবো, এটা থাকবে হচ্ছে ফাইন, সিমেট্রিক্যাল এন্ড মার্জিনাল। এই ফাইন্যান্সটা মনে রাখা লাগবে। ম্যানেজমেন্ট আগেগুলোর মতোই, এনএসআইডি দিব, এস দিব। এক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হবে মিথোট্রিক্সের। বিশেষ করে যদি সোরিয়াসিস থাকে, তাহলে সেক্ষেত্রে মিথোট্রিক্সের দিলে এটা আর্থারিসের ক্ষেত্রে কাজ করবে এবং স্কিন ডিজিজের ক্ষেত্রে কাজ করবে। সোরিয়াটিক আর্থারাইটিস ডায়াগনোসিস করার জন্য আমাদের একটা ক্রাইটেরিয়া আছে, এখানে কাজ করার ক্রাইটেরিয়া। এক্ষেত্রে পেশেন্টের এন্ট্রি ক্রাইটেরিয়ার মধ্যে থাকতে হবে ইনফ্ল্যামেটরি আর্টিকুলার ডিজিজ, আর এর সাথে মিনিমাম 3 পয়েন্ট থাকা লাগবে। 3 পয়েন্ট যে পয়েন্টগুলো আছে ক্রাইটেরিয়া আছে, প্রত্যেকটা জন্য হচ্ছে ক্রাইটেরিয়া 1। আর যদি কারেন্ট সোর্স থাকে সেক্ষেত্রে হচ্ছে 2 পয়েন্টস। তাহলে ইনফ্ল্যামেটরি আর্টিকুলার ডিজিজ এর সাথে যদি 3টা পয়েন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সোরিয়াটিক আর্থারাইটিস ডায়াগনোস করতে পারবো। এটার মধ্যে কি কি আছে, সোরিয়াসিস দিয়ে আছে 3টা। একটা হচ্ছে কারেন্ট সোরিয়াসিস, আর একটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি অফ সোরিয়াসিস, ফার্স্ট বা সেকেন্ড ডিগ্রি রিলেটিভ মতো যদি কোনো পেশেন্ট কোনো জাতীয় সোরিয়াসিস থাকে। আর একটা হচ্ছে সোরিয়াটিক নেল ডিস্ট্রফি। তাহলে কারেন্ট সোরিয়াসিস, হিস্ট্রি অফ ফ্যামিলি হিস্ট্রি অফ সোরিয়াসিস, আর একটা সোরিয়াটিক নিল ডিস্ট্রফি, এখানে 3টা। আর পেশেন্ট যদি কারেন্ট ড্যাক্টালাইটিস থাকে অথবা হিস্ট্রি অফ ড্যাক্টালাইটিস থাকে। আর ইনভেস্টিগেশন করে যদি আমরা দেখি রিউমাটয়েড ফ্যাক্টর নেগেটিভ এবং জাক্সটা আর্টিকুলার নিউবর্ন অস্টিওস্ক্লেরোসিস আছে। তাহলে টোটাল এখানে আছে 7টা পয়েন্ট, এর মধ্যে প্রত্যেকটা স্কোর হচ্ছে 1। আর যদি কারেন্ট সিরিজ থাকে তাহলে সেক্ষেত্রে স্কোর হচ্ছে 2 পয়েন্ট। সব মিলে যদি আমরা 3 পয়েন্ট পাই, আর পেশেন্ট যদি একটা ইনফ্লামেটরি আর্টিকুলার ডিজিজ থাকে, তাহলে আমরা সোরিয়াটিক আর্থ্রাইটিস ডায়াগনোস করতে পারবো। এরপর ইন্টারপ্যাথিক আর্থ্রাইটিস বা স্পন্ডালাইটিস উইথ ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এটা খুব একটা আসে না। এখানে একটা জিনিস আমাদের জানা লাগবে যে কোন কোন ড্রাগ গুলা এক্ষেত্রে আমরা অ্যাভয়েড করবো। একটা হচ্ছে এনএসআইডি, যেটা আইবিডি অ্যাক্টিভেট করতে পারে। তারপর অ্যান্টি ইন্টারলিউকিন 17 এর থেরাপি। আর ইটারনাসেট গুলো কিন্তু তেমন কোনো এফিকাসি নেই।
ইন্টারফেস ক্যাটালিস্ট সাথে আরেকটা জিনিসের যেটা কনভেনশন হয় সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থাইটিস। তাহলে রিঅ্যাক্টিভ আর্থাইটিসের ক্ষেত্রে আমরা বললাম পেশেন্টের ডিসেন্ট্রি হিস্ট্রি থাকতে পারে। অন্যদিকে ইন্টারফেস আর্থাইটিসের পেশেন্ট গুলো তো যেহেতু আইবিডি থাকে, তো এদের ক্ষেত্রে ডিসেন্ট্রি হিস্ট্রি থাকতে পারে বা বিলাটি ডায়রিয়া হিস্ট্রি থাকতে পারে। সিনেজা আলাদা করার জন্য আমাদেরকে দেখতে হবে যে ডিউরেশনটা কেমন। তাহলে রিমাটেড আর্থাইটিস, রিঅ্যাক্টিভ আর্থাইটিসের ক্ষেত্রে usually যে ডিসেন্ট্রি থাকে এটা কয়েক সপ্তাহ হিস্ট্রি থাকে। আর এন্টোপ্যাথিক আর্থাইটিসের ক্ষেত্রে আরো লম্বা ডিউরেশন হিস্ট্রি থাকবে। তাহলে এই ডিউরেশন দেখে আমরা যদি আলাদা করতে পারবো। তাহলে এই টপিকস গুলোর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আস্ক করতে পারেন। যদি কোশ্চেন না থাকে তাহলে তো আমরা হেমাটোলজি এসবিআই ডিসকাশন ক্লাস করবো। আর কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে 2 মিনিট ব্রেক দিয়ে আমরা হেমাটোলজি ডিসকাস করবো।